আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। বিশেষ খবর। লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটের জন্য মনোনয়নপত্র জমা দেবার শেষ দিন আগামীকাল। বিজেপি আসন্ন লোকসভা নির্বাচনে 3টি আসনে তাদের ষষ্ঠ প্রার্থী তালিকা এবং বিধানসভা উপনির্বাচনের জন্য 14 জনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ নিয়ে সরাসরি অভিযোগ জানানোর ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সাংলায় আত্মঘাতী বোমা হামলায় 5 চীনা নাগরিক ও 1 জন পাকিস্তানির মৃত্যু হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে কন্টেনার বোঝাই জাহাজের ধাক্কায় সেতু ভেঙে বেশ কিছু মানুষের মৃত্যুর আশঙ্কা। চেন্নাইয়ের এম.এ. চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস আজ আইপিএল এর ম্যাচে গুজরাট টাইটান্সের সামনে জেতার জন্য 207 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ মহারাজ স্বামী শরণানন্দজির জীবনাবসান হয়েছে। আসছে বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটের জন্য মনোনয়নপত্র জমা দেবার শেষ দিন আগামীকাল। বিহারের ক্ষেত্রে এই দিন বৃহস্পতিবার। 17টি রাজ্য এবং 4টি কেন্দ্রশাসিত অঞ্চলের 2টি লোকসভা আসনের জন্য প্রথম দফায় ভোট নেওয়া হবে। এর মধ্যে তামিলনাড়ুতে 39, রাজস্থানে 12, উত্তরপ্রদেশে 8, মধ্যপ্রদেশে 6, উত্তরাখণ্ড, অসম এবং মহারাষ্ট্রে 5টি করে, বিহারে 4টি, পশ্চিমবঙ্গের 3, অরুণাচল প্রদেশ, মণিপুর ও মেঘালয় 2টি করে এবং ছত্তিশগড়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, জম্মু ও কাশ্মীর, লাক্ষাদ্বীপ এবং পুদুচেরির 1টি করে আসনে এই দফায় ভোট নেওয়া হবে। মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে 28শে মার্চ এবং প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 30শে মার্চ। বিহারে মনোনয়নপত্র পরীক্ষা করা হবে 30শে মার্চ, প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 2রা এপ্রিল। প্রথম দফার ভোট নেওয়া হবে আগামী 19শে এপ্রিল। দ্বিতীয় দফায় মোট 89টি আসনে প্রার্থীপদ দাখিলের জন্য বিজ্ঞপ্তি জারি হবে আগামী বৃহস্পতিবার 28শে মার্চ। আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি 3টি আসনে তাদের ষষ্ঠ প্রার্থী তালিকা প্রকাশ করেছে। রাজস্থানের দৌসা থেকে কানাহিয়া লাল মিনা এবং কারাউলি ঢোলপুর লোকসভা কেন্দ্রে ইন্দু দেবী যাদবকে প্রার্থী করা হয়েছে। ইনার মণিপুর লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন থৌনাওজাম বসন্ত কুমার সিং। অন্যদিকে বিধানসভা উপনির্বাচনের জন্য দল 14 জনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের 2, হিমাচল প্রদেশের 6, গুজরাটের 5 ও কর্ণাটকের 1টি আসন। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ভগবানগোলা আসনে প্রার্থী হচ্ছেন ভাস্কর সরকার। অন্যদিকে উত্তর 24 পরগনার বরানগর আসনে সজল ঘোষকে প্রার্থী করা হয়েছে। হিমাচল প্রদেশের যে 6 জন বিক্ষুব্ধ কংগ্রেস নেতা সম্প্রতি দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন, তাদের সবাইকে উপনির্বাচনে টিকিট দেওয়া হয়েছে। ধরমশালা আসনে সুধীর শর্মা প্রার্থী হচ্ছেন। এছাড়া লাউল স্পিতিতে রবি ঠাকুর, সুজানপুরে রাজিন্দর রানা, বারসারে ইন্দর দত্ত, লক্ষণ পাল, গাগরেটে চৈতন্য শর্মা ও কুটলিহারে দেমদিভার কুমারকে প্রার্থী করা হয়েছে। এদিকে প্রবীণ বিজেপি নেতা প্রাক্তন মন্ত্রী রামলাল মার্কান্ডা লাহুল স্পিতিতে রবি ঠাকুরকে প্রার্থী হিসেবে দাঁড় করানোয় ক্ষোভ ব্যক্ত করেছেন। ওই আসনে তিনি কংগ্রেস থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলেও জানিয়েছেন। লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ের জন্য অসমে আজ 11 জন প্রার্থীপদ দাখিল করেছেন। এর মধ্যে আছেন ডিব্রুগড় আসনে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা সর্বানন্দ সোনোয়াল, লখিমপুরে বিজেপি সাংসদ প্রধান বড়ুয়া, অসম জাতীয় পরিষদ প্রধান এবং ডিব্রুগড় আসনে প্রাক্তন আসু নেতা লুরিনজ্যোতি গগৈ। অন্যদিকে জম্মু কাশ্মীরে উধমপুর লোকসভা কেন্দ্রের জন্য আজ 2 জন প্রার্থী মনোনয়ন পেশ করেছেন। এই নিয়ে ওই কেন্দ্রে মোট 7 জন মনোনয়ন পেশ করলেন। অন্যদিকে পশ্চিমবঙ্গে কোচবিহার লোকসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী পিয়া রায় চৌধুরী এবং জলপাইগুড়ি কেন্দ্রের বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায়ও আজ মনোনয়ন জমা দেন। লোকসভা নির্বাচনের আগে বিহারে ইন্ডিয়া জোটের আসন ভাগাভাগি নিয়ে নতুন দিল্লিতে কংগ্রেস ও আরজেডির মধ্যে আজ বৈঠক হয়েছে। কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল এবং মুকুল ওয়াসনিক এবং আরজেডি নেতা প্রাক্তন বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব বৈঠকে উপস্থিত ছিলেন। বিরোধী জোটের আসন রফা এখনো সে রাজ্যে চূড়ান্ত হয়নি, তবে আরজেডি ইতোমধ্যে প্রথম দফার নির্বাচনের জন্য তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে 17টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এনডিএ জোটের শরিক লোক জনশক্তি পার্টি রামবিলাস 5টি আসনে প্রার্থী দিয়েছে। পশ্চিমবঙ্গের সন্দেশখালী আন্দোলনের অন্যতম প্রতিবাদী মুখ বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্রের সঙ্গে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা বলেন। টেলিফোনে রেখাকে তিনি বলেন, যেভাবে শাসক দলের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন তিনি, তা প্রশংসার যোগ্য। রেখার এই লড়াইয়ের পাশে রয়েছে বিজেপির গোটা পরিবার।
কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ নিয়ে অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন এবার এ সংক্রান্ত সমস্ত তথ্য ওয়েবসাইটের মাধ্যমে রাজনৈতিক দল ও সাধারণ মানুষের সামনে তুলে ধরছে। CEUWestBengal.nic.in ওয়েবসাইটে রুট মার্চ অপশনে ক্লিক করলে যে কেউ কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ সম্পর্কে জানতে পারবেন। যদি কোনো ব্যক্তি বা দলের মনে হয় নির্দিষ্ট কোনো জায়গায় রাজ্য পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে যাচ্ছে না বা রুট মার্চ করাচ্ছে না, তাহলে জেলা নির্বাচনী আধিকারিকের কাছে তিনি বা দল এ নিয়ে অভিযোগ জানাতে পারবেন। আগে জানানো হয়েছে রাজ্যে প্রতিদিন কোথায় কত কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হচ্ছে। আগামী শুক্রবার থেকে প্রতিদিন স্বরাষ্ট্র মন্ত্রককে তা রিপোর্ট আকারে পাঠাতে হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। ভরা গ্রীষ্মে দেশ জুড়ে 7 দফায় লোকসভা ভোট পর্ব চলবে। তাপপ্রবাহের সতর্কতার প্রেক্ষিতে নির্বাচন কমিশন সমস্ত রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের উদ্দেশ্যে অ্যাডভাইজারি জারি করেছে। এতে বলা হয়েছে প্রচন্ড গরমে সাধারণ ভোটার ও ভোটকর্মীরা যাতে অসুস্থ না হয়ে পড়েন সেজন্য একতলায় ভোট কেন্দ্র করতে হবে। পাহাড়ি এলাকা বাদে যে কোনো ভোটারকে যাতে ভোট দেওয়ার জন্য 2 কিলোমিটারের বেশি যেতে না হয় তাও নিশ্চিত করতে হবে। নির্বাচন কমিশন সিভিজিল অ্যাপের মাধ্যমে ভোট প্রক্রিয়ার উপর নজরদারি চালাচ্ছে। আদর্শ আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে কিনা এই অ্যাপের মাধ্যমে সেই সংক্রান্ত অভাব অভিযোগ নথিবদ্ধ ও নিষ্পত্তি করা হয়ে থাকে। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছেন, এই সিভিজিল অ্যাপের মাধ্যমে নাগরিকরা নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ জানাতে পারবেন। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সাংলায় আত্মঘাতী বোমা হামলায় 5 চীনা নাগরিক এবং একজন পাকিস্তানের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ইসলামাবাদ থেকে দাসো শিবিরে যাওয়ার সময় চীনা ইঞ্জিনিয়ারদের নিয়ে যাওয়া কনভয়টিতে বিস্ফোরক বোঝাই একটি গাড়ি ধাক্কা মারে। প্রাদেশিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে, উদ্ধার কাজ চলছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে ফ্রান্সিস স্কট কে ব্রিজে আজ একটি কন্টেনার বোঝাই জাহাজ ধাক্কা মারলে সেটি ভেঙে পড়ে। বাল্টিমোর শহরের দমকল বিভাগের আধিকারিকরা জানিয়েছেন, এই দুর্ঘটনায় অনেকেরই মৃত্যুর আশঙ্কা রয়েছে। প্রচন্ড ঠান্ডা এবং দৃশ্যমানতা কম থাকায় উদ্ধারকারীদের পক্ষে কাজ করতে অসুবিধা হচ্ছে। উদ্ধারকারীরা নিখোঁজ 20 জনের জন্য তল্লাশি চালাচ্ছেন। ব্রিজের উপরে থাকা বেশ কিছু গাড়ি নদীতে পড়ে গেছে বলে খবর। সেতুতে ধাক্কা মারার পরে জাহাজটিতে আগুন ধরে যায় এবং সেটি ডুবে যায়। দক্ষিণ চীন সাগরে চীনের সঙ্গে ফিলিপিন্সের সমুদ্র সীমা নিয়ে বিরোধের মধ্যেই বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ফিলিপিন্সের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে ভারতের পূর্ণ সমর্থন রয়েছে। ম্যানিলায় আজ ফিলিপিন্সের বিদেশমন্ত্রী এনরিক মানালোর সঙ্গে এক যৌথ সাংবাদিক সম্মেলনে তিনি কথা বলেন। বিদেশমন্ত্রী আজ ম্যানিলায় ফিলিপিন্সের রাষ্ট্রপতি বং মার্কোসের সঙ্গেও সাক্ষাৎ করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানান বিদেশমন্ত্রী। ডক্টর জয়শঙ্কর ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর জাহাজ সমুদ্র পেহরাদারও পরিদর্শন করেন। তিনি বলেন, এই পরিদর্শন এবং জাহাজটির এখানের উপস্থিতি দুদেশের মজবুত দ্বিপাক্ষিক সম্পর্কই তুলে ধরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রুয়ের সঙ্গে কথা বলেছেন। বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো মজবুত করা বিষয়ে তাদের মধ্যে কথা হয়। এগুলির মধ্যে রয়েছে বাণিজ্য, বিনিয়োগ, স্বচ্ছ প্রযুক্তি, সেমিকন্ডাক্টর, ফার্মাসিউটিক্যালস, স্বচ্ছ হাইড্রোজেন, প্রতিরক্ষা, বন্দর। ব্রাসেলসে প্রথম পরমাণু শক্তি সম্মেলন সাফল্যের সঙ্গে আয়োজন করার জন্য মোদী বেলজিয়ামের প্রধানমন্ত্রীকে টেলিফোনে অভিনন্দন জানান। ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিলে বেলজিয়ামের সভাপতিত্বে ভারত ইইউ কৌশলগত অংশীদারিত্ব আরো মজবুত করার বিষয়ে দুই নেতাই জোর দিয়েছেন। আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে উন্নয়ন নিয়েও তারা মত বিনিময় করেন। রাশিয়া ইউক্রেন সমস্যা এবং পশ্চিম এশীয় অঞ্চলে শান্তি ফিরিয়ে আনা ও নিরাপত্তা সুনিশ্চিত করা বিষয়ে দুদেশের নেতা সহমত হন। গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে 2026-এর ফুটবল বিশ্বকাপ ও 2027-এর এএফসি এশিয়া কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ভারত আফগানিস্তানের কাছে 2-1 গোলে পরাজিত হয়েছে। বিরতিতে ভারত সুনীল ছেত্রীর দেওয়া গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে আফগানিস্তানের আর আকবরী 70 মিনিটে গোল করে সমতা ফেরান। মুহাম্মদ 88 মিনিটে গোল করে আফগানিস্তানকে জিতিয়ে দেয়। গত বৃহস্পতিবার দুদেশের মধ্যে প্রথম পর্বের ম্যাচটি ড্র হয়েছিল। গ্রুপ এ তে ভারত 3 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিল। চেন্নাইয়ের এম.এ. চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস আজ আইপিএল এর ম্যাচে গুজরাট টাইটান্সের সামনে জেতার জন্য 207 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আজ গুজরাট টাইটান্স টসে জিতে চেন্নাই সুপার কিংসকে ব্যাট করতে পাঠায়।
রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী শরণানন্দজি মহারাজের জীবনাবসান হয়েছে। বার্ধক্যজনিত অসুস্থতা নিয়ে শিশুমঙ্গল হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৫ বছর। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরো একবার। লোকসভা নির্বাচনে প্রথম দফার ভোটের জন্য মনোনয়নপত্র জমা দেবার শেষ দিন আগামীকাল। চেন্নাইয়ের এম.এ. চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস আজ আইপিএল এর ম্যাচে গুজরাট টাইটান্সের সামনে জেতার জন্য ২০৭ রানের লক্ষ্যমাত্রা রেখেছে। রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী শরণানন্দজি মহারাজের জীবনাবসান হয়েছে। খবর শেষ হলো।